আর কথা না। দেখো এর আগের দিনের ক্লাসে আমরা ফিল্ড বুক সম্পর্কে জানছিলাম আর কি। ফিল্ড বুক কি ধরনের রেকর্ড দিতে হবে। পিছনের দরজাটা লাগাই যাবে, পিছনের দরজা লাগাই যাবে। এইটা কি করো, অন্য আরেকটা আজকে আমরা ফিল্ড বুকের ফিগারও এর আগের দিন দেখাইছি। ফিল্ড বুকের ফিগার আজকে ওই যে আমরা ট্রেনিংয়ের যে প্রবলেমগুলো ফেস করি, অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার ট্রেনিং নিবা, স্টেশন সিলেক্ট করতে একটা বিল্ডিংয়ের দুই পাশে, এই পাশে একটা আর একটা ওই পাশে আর একটা। তাহলে দেখা যাচ্ছে যে ট্রেনিং করার সময় আমাদের স্টেশনের কন্ডিশন ছিল যে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন মিউচুয়ালি ভিজিবল হতে হবে। এরকম কন্ডিশনও অনেক সময় পাওয়া যায় না, কারণ দেখা যাচ্ছে আমাদের এই যে একাডেমিক বিল্ডিং, এই একাডেমিক বিল্ডিংয়ের যদি টোটালটা আমি সার্ভে করতে চাই তাহলে কোনো না কোনো স্টেশন প্রবলেম ফেস করবে। তো সেই প্রবলেমগুলো কীভাবে ফেস করা যায়, মানে প্রবলেমগুলো কী এবং আমরা সেইখান থেকে কীভাবে সলিউশনে যাব। দেখো ফার্স্ট এখানে দু একটা পয়েন্ট বলবো, তারপরে আমরা একবারে মেইন প্রবলেমে চলে যাব। দেখো এরকম যদি হয় কোনো সময়, আসা দরকার নেই। আর এই পরে কে যেন আসলো, অনেক সময় পরে আসছে, আমি মনে হয় 5-7 মিনিট পরে আসছি। আর কি আসলো না একজন লেট করে। তুমি দাঁড়ায় থাকো, দাঁড়ায় ক্লাস লেকচার ভালো করে শুনবা। এখন দেখো ফার্স্ট মেথড হচ্ছে পারপেন্ডিকুলার ড্র করা। পারপেন্ডিকুলার ড্র করা আমরা যদি ফার্স্ট এই একটা ফিগার দেখো, এই লেখা পড়ার দরকার নেই। দেখ কোনো একটা অবস্ট্যাকল যদি থাকে, এইখানে এবি হচ্ছে মেন চেন লাইন, এবি হচ্ছে মেন চেন লাইন। এই ক্ষেত্রে যদি কোনো ধরনের অবস্ট্যাকল থাকে, ধরলাম এই জায়গায় কোনো একটা অবস্ট্যাকল আছে, তাহলে এই মেজারমেন্টটা তুমি ডিরেক্ট কখনোই নিতে পারতেছো না। ঠিক আছে, আমার কথা বুঝতেছো? এ একটা ফিগার, এবি হচ্ছে চেন লাইন, এই যে ই পয়েন্ট আর সি পয়েন্ট হচ্ছে দুটি স্টেশন পয়েন্ট। স্টেশন পয়েন্টে এখানে কোনো একটা অবস্ট্যাকল আছে, তুমি এসে ওই পিছনে যাও। হ্যাঁ, এখন এই স্টেশন পয়েন্টের মাঝামাঝি অবস্ট্যাকল আছে, যার কারণে তুমি ডিরেক্ট মেজারমেন্ট নিতে পারতেছো না। এর জন্য তোমাকে কি করতে হবে, এই তিনটা সলিউশন নেওয়া যেতে পারে, মানে এ বি সি এই তিন ধরনের সলিউশন নিতে হবে। ফার্স্ট দেখো, যেহেতু এইখানে একটা অবস্ট্যাকল আছে, তুমি এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে পারবে না, মানে প্র্যাকটিক্যালি চিন্তা করো কিভাবে করবা। এমনি খাতায় তো আমি আঁকতে পারবো, কিন্তু এই ফিগারটা যত ছোট মনে হচ্ছে অত না। দেখা যাচ্ছে অবস্ট্যাকল যেটা আছে তার লেন্থ এই একাডেমিক বিল্ডিংয়ের সমান, তাহলে তুমি পারপেন্ডিকুলার ড্র করবা কেমনে? এই স্টেশন পয়েন্ট থেকে তোমার এখানে একটা রেঞ্জিং রড রাখো, এখানে একটা রেঞ্জিং রড রাখো, দুইটা যদি সেম অ্যালাইনমেন্টে থাকে তাহলে দুটা একটা মানে প্যারালাল লাইনে থাকলে এই লাইনের উপরে এই সি থেকে এই যে সিও পয়েন্টটা হচ্ছে পারপেন্ডিকুলার। আবার আরেকটা জিনিসে করতে পারো, তুমি অপটিক্যাল স্কোয়ার বা প্রিজম স্কোয়ার দিয়েও এখানে দাঁড়ায় এই রেঞ্জিং রড যদি দেখতে পাও তাহলে সেটা পারপেন্ডিকুলারে আছে। এইভাবে তুমি পারপেন্ডিকুলার কনফার্ম করলা। তারপরে এখন এই পয়েন্ট থেকে এই ও পয়েন্ট ভিজিবল না, যতক্ষণ ভিজিবল হবে, দেখা যাচ্ছে এইখানে বিল্ডিং আছে, এইখান থেকে তুমি ও পয়েন্ট দেখতে পাচ্ছ না, তুমি এই পয়েন্ট আরেকটা এদিকে সরে নিয়ে আসো, এই পয়েন্টটাকে আরেকটা এদিকে সরে নিয়ে আসো, অথবা এই লাইন এক্সটেন্ড করো, তারপরে এই দুটো জয়েন করো। দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো হচ্ছে।
তুমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সলিউশন সহজেই জানো, তাহলে ইনডিরেক্ট মেজারমেন্ট নিয়ে এই মেজারমেন্টটা তুমি নিতে পারবা, এটাও নিতে পারবা, তাহলে এটা বের করতে পারবা। সিমিলারলি বিসি একইভাবে তুমি এরকম একটা সলিউশনে যেতে পারবা। এখন আমরা মেন প্রবলেমগুলোতে চলে যাই। এগুলো খুবই ইজি, তোমরা জাস্ট একবার করে পড়লেই হবে। আমরা আসল যেগুলো আমরা প্র্যাকটিক্যালি ফেস করি সেরকম প্রবলেম দিয়ে একটা দেখি। এখান থেকে আগের যে এইগুলা দেখালাম এগুলা তোমরা এমনিতে যে লেখাগুলো আছে এখানে দেখলে বুঝতে পারবা এবং তার সলিউশনে যেতে পারবা। আমরা যে প্র্যাকটিক্যালি প্রবলেমগুলো ফেস করি দেখো, অবস্টাকল টু রেঞ্জিং বাট নট চেইনিং। ফার্স্ট যেটা অবস্টাকল টু রেঞ্জিং বাট নট চেইনিং, এখানে লেখো, ওর ব্র্যাকেটে লেখো। এই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং আমরা যখন প্র্যাকটিক্যাল সার্ভে করব, এই বছর প্র্যাকটিক্যাল সার্ভে করব তখনও কাজে লাগবে। অবস্টাকল টু রেঞ্জিং, রেঞ্জিং কথার অর্থ হচ্ছে যে একটার অ্যালাইনমেন্ট ঠিক করা। সো অবস্টাকল টু রেঞ্জিং মানে ভিজন অবস্ট্রাক্টেড বাট চেইনিং ফ্রি, ব্র্যাকেটে লেখো ভিজন অবস্ট্রাক্টেড বাট চেইনিং ফ্রি। রেঞ্জিং মানে কি, দুইটা রেঞ্জিং রড তুমি রাখতেছো, যদি ভিজন অবস্ট্রাক্টেড, ভিজনকে ভিশন বলে কেউ কেউ, বাট চেইনিং ফ্রি। এখন দেখো এটা দুই ধরনের কেস হতে পারে। both ends of the line may be visible from intermediate points on the line, মানে দুই ধরনের কি, আমরা আমাদের শর্ত ছিল একটি স্টেশন থেকে আরেকটি স্টেশন মিউচুয়ালি ভিজিবল হতে হবে। এই ক্ষেত্রে মিউচুয়ালি ভিজিবল না, কিন্তু তুমি চেইনিং মেজারমেন্ট নিতে পারবা। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম ফেস করে আমরা যেটা দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি ফিগারে, যে দুইটা স্টেশন একটার একটিতে ভিজিবল না, কিন্তু এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা তুমি চেইনিং করতে পারবা। তারপরে এটা একটা কন্ডিশন গেল, বোথ এন্ডস অফ দ্য লাইন মে বি ভিজিবল ফ্রম দ্য ইন্টারমিডিয়েট পয়েন্টস অফ দ্য লাইন। দেখা যাচ্ছে একটা পাহাড়ের কথা চিন্তা করো, পাহাড়, এই পয়েন্ট থেকে ধরো এখানে একটা রেঞ্জিং রড রাখা আছে, এখানে একটা, এখানে একটা, এই পয়েন্ট থেকে এটা দেখা যাবে, আবার এই পয়েন্ট থেকে এটা দেখা যাবে, কিন্তু এই পয়েন্ট থেকে কি এটা দেখা যাবে না। এই কন্ডিশন হচ্ছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা, যে ইন্টারমিডিয়েট কোন পয়েন্ট থেকে দেখা যাবে, কিন্তু আউটসাইড যে পয়েন্টগুলো আছে সেখান থেকে দেখা যাবে না। এখন আরেকটা দেখো, যে আমি এই জন্য বললাম অবস্ট্রাকল, রেঞ্জিং ইন অবস্ট্রাকল বাট নট চেইনিং। তুমি এইগুলা চেইনিং মেজারমেন্ট নিতে পারো, কিন্তু একটা থেকে আরেকটা স্টেশন দেখা যাচ্ছে না, মিউচুয়ালি ভিজিবল না। সেকেন্ড হচ্ছে both ends of the line may not be visible from intermediate points। আবার এরকম হতে পারে, দেখা যাচ্ছে মাঝখানের কোনো একটা পয়েন্ট যেটা, সেটা থেকেও অন্য আরেকটা দুটি স্টেশন সেটা দেখা যাবে না। আমরা দেখি ফিগারে, ফার্স্ট হচ্ছে কেস ওয়ান, মানে ইন্টারমিডিয়েট কোনো পয়েন্ট থেকে দেখা যাবে, কিন্তু আউটসাইড যে স্টেশন সেখান থেকে দেখা যাবে না। এই যে পাহাড়ের কথা চিন্তা করো, এইখানে যদি আমি দাঁড়াই তাহলে এই পয়েন্টটা দেখতে পারবো, এ আর বি হচ্ছে মেইন স্টেশন। এই পাহাড়ের চূড়া থেকে আমি যে কোনো একটা স্টেশন দেখতে পারবো, কিন্তু যদিও মনে হচ্ছে এটা খুবই ফ্ল্যাট, তুমি যখন প্র্যাকটিক্যালি ফেস করবা তোমাকেই দেখা যাবে না, তুমি দাঁড়ায় থাকলে বা অন্য কোনো ম্যান সেটা দেখা যাবে না। এই ক্ষেত্রে আমার সলিউশনটা কি হবে, আমি মেজারমেন্টটা কিভাবে নিব সেটা দেখো। মনে রাখবা আমরা যে ফিগারগুলো আঁকতেছি সেটা হচ্ছে অন দ্য প্লেন সার্ফেসের উপরে, কারণ সব কিছু হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট। লিনিয়ার মেজারমেন্ট নিতে গেলে লিনিয়ার মেজারমেন্টের আরেকটা অর্থ হচ্ছে ডিরেক্ট মেজারমেন্ট। সুতরাং সার্ফেসের উপর আঁকতে হবে। তুমি যদি বাতাসে আঁকো বা বাতাসে কোনো ধরনের মেজারমেন্ট নিতে চাও সেটা পারবো না, অবশ্যই অন্য ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করবে, অপটিক্যাল স্কোয়ার বা এই জাতীয় কিছু। লিনিয়ার মেজারমেন্ট সব চেইন আর টেপ দিয়ে, সেজন্য সময় তোমাকে সার্ফেসের উপরে চিন্তা করতে হবে। দেখো এই ধরনের প্রবলেম আমরা কিভাবে সলিউশন করব। ফার্স্ট হচ্ছে এ আর বি দুইটা স্টেশন। এখন আমি ধরে নিলাম যে এটা প্রবলেমে আছে ফার্স্ট কেজে, যে একটা থেকে আরেকটা দেখা যাবে না, কিন্তু ইন্টারমিডিয়েট পয়েন্ট থেকে দেখা যাবে। এখন সলিউশন কিভাবে করবা, তুমি এই আউটসাইডে এই লাইন তো আছে এ বি, এর আউটসাইডে এই দিকে, বুঝতে পারতেছো, এই দিকে অথবা ওই দিকে
মানে কিভাবে বলি, সারফেসের উপরে এইদিকে হতে পারে, এইদিকে বোর্ডের পারপেন্ডিকুলার চিন্তা করো, আবার এই যে সারফেস আছে তার ওইদিকে কোন না কোনো প্লেন সারফেস আছে, সেদিকে তুমি একটা লাইন এক্সটেন্ড করো। ঠিক আছে, দেখো সেটা আমরা নিচের দিকে, নিচের ফিগারটাতে দেখো, এই যে এবি আমি লাইন একটা জয়েনিং লাইন দিলাম, এ আর বি হচ্ছে মেইন স্টেশন, দুটাকে জয়েনিং লাইন দিলাম, তারপর যে কোনো একটা পয়েন্ট এম সিলেক্ট করলাম যেটা হচ্ছে প্লেন সারফেসের উপরে। এরকম সারফেস অবশ্যই পাবো আমি স্টেশন সিলেক্ট করতে গিয়ে। এখন তারপরে একটা যে কোনো একটা পয়েন্ট তোমার প্লেন সারফেসের চিন্তা করবা, যে প্লেন সারফেসের উপরে তুমি একটা পয়েন্ট সিলেক্ট করতে পারো। এখন যে পয়েন্টটা তুমি সিলেক্ট করবা সেখান থেকে এই এ পয়েন্ট দেখা যাবে। ঠিক আছে, আবার এই পয়েন্ট থেকে এই বি পয়েন্টও দেখা যাবে। বুঝতে পারছো? কন্ডিশন কিন্তু দুইটা, তুমি যে পয়েন্টটা সিলেক্ট করবা সেখান থেকে এই মেন স্টেশন এও দেখা যাবে, আবার বিও দেখা যাবে। এরপরে এই যে এটাকে তুমি লাইন জয়েনিং দাও, দিয়ে এইখানে এমন একটা পয়েন্ট সিলেক্ট করবা প্লেন সারফেসের উপরে হবে সবসময়, সেটা থেকে এই এ পয়েন্ট দেখা যাবে। আমার উদ্দেশ্য হচ্ছে এই যে এই পয়েন্টগুলা আলটিমেটলি এ বি লাইনের উপরে নেওয়া আসা। তারপরে আমি এ এম এম এন আর এন বি ইনডিরেক্ট মেজারমেন্ট নিয়েই যেটা হবে এ বি এর সমান। বুঝতে পারতেছো? মানে তোমার যে রাফ সারফেস, স্লোপিং সারফেস হোক বা আন্ডুলেশন সারফেস হোক, সেই সারফেসটাকে তুমি ইনডিরেক্ট মেজারমেন্টে প্লেন সারফেসে নিয়ে যাবা, তাহলে তোমার সেখানে মেজারমেন্ট নেওয়া সহজ। ফার্স্ট আমি আবার রিপিট করতেছি, দেখো যে কোনো একটা পয়েন্ট M1 নিবা একটা প্লেন সারফেসের উপরে, সেটা এমনভাবে নিতে হবে যেখান থেকে M1 থেকে এ স্টেশন দেখা যাবে, আবার বি স্টেশনও দেখা যাবে। এরপরে M1 বি এটাকে জয়েনিং করার পরে এর এইখানে এই লাইনের উপরে আর একটা পয়েন্ট সিলেক্ট করা M2 N2, এই N2 পয়েন্ট আবার এমনভাবে সিলেক্ট করতে হবে যেন এই স্টেশন দেখা যায়। আবার সেম রিপিট, ওর উপরে আবার আর একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে প্লেন সারফেসের উপরে, সেটা থেকে এই বি পয়েন্ট দেখা যাবে। এই দুটো জয়েনিং দাও। এরকম করতে করতে দেখা যাবে যে একেবারে তুমি লাইনের কাছাকাছি চলে আসছো। তাহলে যখন লাইনের কাছাকাছি যে পয়েন্টটা পাবা সেটা M1 আর M1 এই দুটো নাম দাও, পরে এ এম আর এম এন আর এন বি এই দুটাকে তুমি প্লেন সারফেসের উপরে ডিরেক্ট মেজারমেন্ট নিলেই সেটা হবে এ বি এর সমান আনডিউলেশন সারফেসের উপরে। আচ্ছা, সেকেন্ড কেস দেখি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই পয়েন্টগুলো থেকে আস্তে আস্তে এই লাইনের উপর চলে আসবে, এটা তো বুঝছো। এরপরে তুমি ডিরেক্ট তুমি তো চলে গেছো এখন প্লেন সারফেসে। এগুলো হচ্ছে অবস্টাকেল সলিউশনের জন্য। অবস্টাকেল সলিউশনের জন্য তোমাকে প্লেন সারফেসে নেওয়ার চিন্তা করতে হয়, যাতে তুমি সেইখানে ডিরেক্ট মেজারমেন্ট নিতে পারো। মানে আমি করলাম কি, এই যে এ বি লাইন এটাকে কনভার্ট করে প্লেন সারফেসের উপর নিয়ে গেলাম, তখন তুমি প্লেন সারফেসের উপর চেইনিং করা যাবে। তারপরে এই যে দুটো পয়েন্ট আমি পেয়ে গেলাম, সেই দুটো পয়েন্ট হচ্ছে একটার থেকে আরেকটা ভিজিবল। যেহেতু প্লেন সারফেসের উপরে একই ধরনের সারফেস হলে রেঞ্জিং রড রাখো বা যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট রাখো, তুমি একটা থেকে আরেকটা দেখতে পাবো। তখন তুমি যদি এই দুটো পয়েন্টের মধ্যে চেইনিং করো, তারপরে এম এন এর মধ্যে চেইনিং করো, এন বি এর মধ্যে চেইনিং করো, এই যে ডিস্টেন্স সেটাই হবে এ বি এর সমান, এটা জিওমেট্রিক্যালি। এরপরে দেখো যে এরকম যদি হয়, এটার ক্ষেত্রেও চেইনিং ফ্রি বাট ভিজন অবস্ট্রাক্টেড, এরকম যদি হয়, কিন্তু ইন্টারমিডিয়েট পয়েন্ট থেকে দেখা যাচ্ছে এইখান থেকে যে কোনো একটা, এইখান থেকে কোনো একটা পয়েন্ট ভিজিবল না। ইন্টারমিডিয়েট পয়েন্ট বলতে মাঝখানে। এই ধরনের ক্ষেত্রে আমি কি করব, ফার্স্ট একটি স্টেশন থেকে যে কোনো একটি স্টেশন থেকে প্লেন সারফেসের উপর একটা লাইন এক্সটেন্ড করো। প্লেন সারফেসের উপরে আমি দেখো আবার সেই ইনডিরেক্ট মেজারমেন্টের দিকে যাচ্ছি। প্লেন সারফেস দেখা যাচ্ছে এরকম একটা বড় অ্যাঙ্গেলে, তাও কোনো সমস্যা নেই। এই দুটো হচ্ছে আমার এই স্টেশন থেকে আমি প্লেন সারফেসের দিকে এরকম একটা অ্যাঙ্গুলার মেজারমেন্ট দিলাম, সেটা হচ্ছে এই যে লাইন AB1, এরকম একটা লাইন আমি এই স্টেশন থেকে প্লেন সারফেসের দিকে একটা লাইন এক্সটেন্ড করলাম। এখন প্র্যাকটিক্যালি আমি মনে করতেছি এই যে পেজের উপরে একটা লাইন এক্সটেন্ড করতে, তুমি কিভাবে করবা?
এটা কি মাথা আসতেছে কারো? মাথা আসতেছে না? এইখানে একটা রেঞ্জিং রড রাখো, প্লেন সারফেসের উপর আরেকটা এইখানে রেঞ্জিং রড রাখো, একটা থেকে আরেকটা ভিজিবল, ঠিক আছে? এখন এইখানে রাখার পরে এই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করো, বুঝো? এই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করার পরে এই যে এই লাইনের উপরে, এই লাইনের জাস্ট প্যারালাল, এই যে এ বি লাইনের প্যারালাল আরেকটা লাইন টানো, এ বি। এরপরে যে জিনিসটা করতে হবে, দেখো যে তিনটা ট্রায়াঙ্গেলে ফর্ম করতে হবে, তিনটা ট্রায়াঙ্গেল এমনভাবে ফর্ম করতে হবে যে AC1 C1 D1 আর D1 B1 একটা আরেকটার ইকুয়াল হয়। মোট কথা এ বি যে লাইনটা আমি পাবো সেটাকে আমি তিন ভাগে ইকুয়াল তিনটা স্টেপে ভাগ করব। এরপরে যে তিনটা পয়েন্ট পাবো সেখান থেকে আরও দুইটা, যেরকম C1 CC আর D1 D, এই দুটা পারপেন্ডিকুলার ড্র করব, ঠিক আছে? এবার ড্র করার পরে AC1C এটার সাথে কম্পেয়ার করব হচ্ছে AB1B, দুটা সিমিলার ট্রায়াঙ্গেল। দেখো এরও একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এরও একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আবার আরেকটা সিমিলার ট্রায়াঙ্গেল কনসিডার করব হচ্ছে AD1D আর AB1B। মোট কথা এই বড় ট্রায়াঙ্গেলের সাথে এই ছোট দুইটা ট্রায়াঙ্গেলের কম্প্যারিজন করলে পারে যে জিনিসটা হবে যে এই পয়েন্টগুলো তুমি তখন পাবা, এই যে CD এই দুটো পয়েন্ট পাবা, আর এই পয়েন্টটা আমি আগে পেয়েছি, এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করছি। এখন এইখান থেকে এই লাইনটাকে, AC লাইনটাকে তুমি জাস্ট এক্সটেন্ড করো এইদিকে, তাহলে এই যে ইনডিরেক্ট মেজারমেন্টস AB1 সেটাই হবে AB এর সমান, ফিল্ডে AB এর সমান। বোঝা গেছে কিনা? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা আমি আর একটু ক্লিয়ার করে দেখো। রাস্তা দিয়ে আমাদের এই আকার স্টেপগুলো একটু দেখলে বুঝতে পারবে। ফার্স্ট হচ্ছে আমি এটার কথা চিন্তা না করি, এখান থেকে যেহেতু আনগুলেশন সারফেস আছে, আমি প্লেন সারফেস নেওয়ার জন্য এদিকে যে কোনো একটা লাইন ড্র করব। এটা হচ্ছে B1। এখন এই B1 থেকে 90 ডিগ্রি আঁকবো কার দিকে? এখানে একটা স্টেশন ছিল না, এই পয়েন্ট থেকে তো তুমি আবার এই স্টেশনটা দেখতে পাচ্ছ, B স্টেশন, এই B স্টেশনের দিকে এবং তার জয়েনিং করবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ না, মানে প্র্যাকটিক্যালি চিন্তা করো যে এই পয়েন্ট থেকে তুমি একটা প্লেন সারফেসের থেকে একটা লাইন এক্সটেন্ড করবে। এখন এখানে এমন একটা পয়েন্ট সিলেক্ট করো যেখান থেকে 90 ডিগ্রি মানে পারপেন্ডিকুলার ড্র করে B স্টেশনকে কানেক্ট করো। সোর্সের পরে এরপরে স্টেপ হচ্ছে এই লাইনটাকে তিনটা ইকুয়াল ডিস্ট্রিবিউট করো। এটা হচ্ছে চেকের জন্য, এই যে আমি যে পয়েন্টটা নিলাম এইটা AB লাইনের সমান হবে কিনা এটা চেকের জন্য, এটাকে তিনটা ইকুয়াল ট্রায়াঙ্গেলে ভাগ করলাম, এরকম হলো C1 D1। এরপরে এই লাইনটা তো তুমি কানেক্ট করতে পারতেছো না কোনোভাবে, AB কানেক্ট করতে পারবা না, কানেক্ট এটাকে তোমাকে ইনডিরেক্টলি কানেক্ট করতে হবে। এরপর এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করো, এটাকে এক্সটেন্ড করো, এইটা যদি এই AC এটা কি রাখা এই ট্রায়াঙ্গেল যদি তুমি এখানে মানে তোমার সারফেসের উপরে কানেক্ট করতে পারো, এই মেজারমেন্টে তুমি যখন নিয়ে নিবা এই মেজারমেন্টটা, এই ট্রায়াঙ্গেল যদি AC1C আর AB1B এই দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার ট্রায়াঙ্গেল হয় তাহলে এই ডিসটেন্সটা ইনডিরেক্টলি এই ডিসটেন্সের সমান হবে, ঠিক আছে? তারপরে এই বড় ট্রায়াঙ্গেলের সাথে আবার AD1D এটা যদি সিমিলার ট্রায়াঙ্গেল, যদি এরকম হয় দেখো AD1
by AD1 by AB1 মানে সব সময় এই বড় ট্রায়াঙ্গেল, কারণ আমি এটা প্লেন সারফেসে নিয়ে বাকিগুলোকে কনভার্ট করতেছি। এরকম যদি হয় তাহলে এবি লাইন ইনডিরেক্টলি AB1 হবে। বলো দুইটা ট্রায়াঙ্গেল একটা সিমিলার ট্রায়াঙ্গেল হবে। যাই হোক, প্র্যাকটিক্যালে গেলে আরো একটু প্রবলেম ফেস করবো হয়তো। এরপর দেখো অবস্ট্রাকল টু চেইনিং বাট নট রেঞ্জিং। একটা রিভারের কথা আমরা যদি চিন্তা করি, দেখো চেইনিং অবস্ট্রাক্টেড বাট ভিজন ফ্রি, এইখানে লেখো ব্র্যাকেটে চেইনিং অবস্ট্রাক্টেড বাট ভিজন ফ্রি। এটা কিভাবে করব দেখো, যে এটা হচ্ছে রিভার, এই দুই রিভারের ব্যাংকে দুটা পয়েন্ট আমি সিলেক্ট করলাম। এটা ড্র করে নাও, আগে ড্র করো। দেখো যে দুইটা রিভারের ব্যাংকে যদি আমি রেঞ্জিং রড রাখি তাহলে একটা থেকে আরেকটা দেখা যাবে, কিন্তু আমি ডিরেক্ট চেইনিং মেজারমেন্ট নিতে পারবো না। তো এখন কি করব, ব্যাংকে এ পয়েন্ট একটা সিলেক্ট করলাম আর পি আর একটা পয়েন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন ব্যাংকের এই দিকে, এই পারের দিকে কিন্তু যে কোনো মেজারমেন্টস আমি নিতে পারবো। এখন আমি কি করব, পি আর একটা লাইন টানলাম, ঠিক আছে, পি আর একটা লাইন টেনে নিলাম, কারণ এটা ব্যাংকে এ পয়েন্ট হচ্ছে রিভার ব্যাংক, পি পয়েন্ট হচ্ছে রিভার ব্যাংক, অপোজিটে, একটার অপোজিটে। এখন যে কোনো একটা রিভার ব্যাংকে ধরো পি আর আমি একটা লাইন টানলাম, টানার পরে এর একটা মিড পয়েন্ট কিউ সিলেক্ট করলাম, ঠিক আছে। কিউ সিলেক্ট করার পরে এ পয়েন্ট থেকে আমি এইটাকে ইনডিরেক্টলি মানে একেবারে সেম লাইনে নিয়ে আসলাম, এই পয়েন্ট থেকে কিউ পয়েন্টটা, ঠিক আছে। যখন আমি সেম লাইনে নিয়ে আসবো তারপরে সেটাকে এক্সটেন্ড করলাম। এরপরে এক্সটেন্ড করলে এই যে আরএস যে এক্সটেন্ডের লাইন যে পয়েন্টে কাট করবে, এই আরএস হবে এপি এর ইনডিরেক্ট মেজারমেন্টস। তখন তুমি আরএসটাকে চেইনিং করে ইজিলি এপি এর যে ডিস্টেন্স সেটা ক্যালকুলেট করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, যে বলো, হ্যাঁ কিউ পয়েন্ট থেকে ফোকাসিং করে সেম লাইনে নিয়ে আসবো। এরপরে দেখো এই লাইনটাকে তুমি কিভাবে এক্সটেন্ড করবা, এখানে একটা রেঞ্জিং রড রাখা আছে, আবার এখানে আরেকটা রেঞ্জিং রড রাখার পরে তুমি তিনটাকে সেম অ্যালাইনমেন্টে নিয়ে আসবা, তারপরে এই দুটো কানেক্ট করে দেবা। আরএস হবে এপি এর ইনডিরেক্ট মেজারমেন্টস। এখন আরএসটাকে তুমি ডিরেক্ট চেইনিং মেজারমেন্টস নিয়ে ক্যালকুলেট করতে পারবা, যেহেতু প্লেন সারফেসের উপরে। এরপরে দেখো যে বিল্ডিং অবস্টাকল বোথ চেইনিং অ্যান্ড রেঞ্জিং, বোথ অফ ভিজন অ্যান্ড চেইনিং অবস্ট্রাক্টেড, ব্র্যাকেটে লেখো obstacle to both chaining and ranging. লিখছো, ব্র্যাকেটে লেখো বোথ চেইনিং অ্যান্ড ভিজন অবস্ট্রাক্টেড, মানে এই ক্ষেত্রে চেইনিংও করা যাবে না, আবার রেঞ্জিংও করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কোন ধরনের সলিউশন নিব, বোথ চেইনিং অ্যান্ড ভিজন অবস্ট্রাক্টেড। এখানে দেখো যে ধরো এটা কোনো একটা বিল্ডিং, একটা বিল্ডিং এর হাইট, মিনিমাম হাইট কত, মিনিমাম হাইট 10 ফিট,
একটা ফ্লোর যদি হয় তাহলে 10 ফিট, একটা বিল্ডিংয়ের কোডিং অনুযায়ী মিনিমাম হাইট হচ্ছে 10 ফিট। একটা মানুষের যদি খুব ধরি অন অ্যান অ্যাভারেজ 5 ফিট 6 ইঞ্চ হবে, তাহলে একজন মানুষকেই দেখা যাবে না একটা বিল্ডিংয়ের একটা আরেকটার অপোজিশন হলে। যদি একতলায় হও তাও এই ধরনের প্রবলেম ফেস করতে হলো। এখানে একটা বিল্ডিং আছে, তোমার স্টেশন কোনো না কোনো কারণে এই যে AF এই লাইনের উপর পড়ছে। এখন তুমি কিভাবে সলিউশনে যাবা? দেখো যে এরকম মানে সলিউশন হতে পারে দুইটা। ফার্স্ট সলিউশন একটা দেখো, আমরা দেখাচ্ছি। তুমি এই চেইনিং লাইনের উপরে A আর B দুটা পয়েন্ট সিলেক্ট করলা, যে কোনো ডিস্টেন্সে A আর B দুটা পয়েন্ট সিলেক্ট করা। এরপরে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ঠিক আছে? পারপেন্ডিকুলার ড্র করলাম A পয়েন্ট থেকে AC আর B পয়েন্ট থেকে BD। পারপেন্ডিকুলার ড্র করে দেবে, আমরা শিখিয়েছি কীভাবে রাইট অ্যাঙ্গেল কনফার্ম করা যায়। এরপরে এর পারপেন্ডিকুলার ড্র করার পরে দেখো যে তুমি এই দিকে এই C আর D পয়েন্টকে কানেক্ট করবা। এখন কোন দিকে কানেক্ট করবা? যে পয়েন্ট, যে এমন জায়গায় তুমি C আর D পয়েন্টটাকে সিলেক্ট করবা যেখান থেকে এইদিকে সরাসরি ডিরেক্ট ভিজিবল হয় এবং চেইনিং মেজারমেন্ট নেওয়া যায়। বুঝতে পারছো? C আর D পয়েন্ট কোথায় সিলেক্ট করবো? ধরো আমাদের এই বিল্ডিংয়ের কথা চিন্তা করো, এই মাথায় একজন দাঁড়ায় আসো আর এই মাথায় একজন দাঁড়ায় আসো। এখন এই মাথায় যে দাঁড়াছো তাকে যদি আমি ইনডিরেক্টলি এইদিকে সরাসরি সরাই নিয়ে আসতে পারি, যেরকম এই যে নতুন ERP বিল্ডিং যেখানে হচ্ছে, আর এইদিকে যদি এই যে আমাদের দুর্বার বাংলায় কর্নার পয়েন্ট এখানে নিয়ে আসতে পারি, তাহলে একজন কিন্তু আরেকজনের ভিজিবল হবে। এখন সেইটা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। প্রথমে কি করলাম? AC পারপেন্ডিকুলার ড্র করলাম, BD পারপেন্ডিকুলার ড্র করলাম। এরপরে এই দুটো আবার কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এক্সটেন্ড করার পরে এইখানে আবার আরেকটা পয়েন্ট সিলেক্ট করব G আর H, যে কোনো ডিস্টেন্সে। তারপরে সেখান থেকে আবার পারপেন্ডিকুলার ড্র করব। এমনভাবে পারপেন্ডিকুলার ড্র করব যেন GE আর HF এটা একটা আরেকটার ইকুয়াল হয়, ঠিক আছে? আবার আরও একটা সহজ উপায়, সেটা হচ্ছে আগেই তোমার এখানে একটা স্টেশন সিলেক্ট করা ছিল, তার থেকে এখানে একটা লাইন এক্সটেন্ড করা, সেই লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করা। এখন দেখো AB এর কি বলে প্রতিস্থাপিত প্লেস হচ্ছে C, এর প্রতিস্থাপিত প্লেস C, B এর জন্য D, সেম ওয়েতে E এর জন্য G আর F এর জন্য H। এগুলোকে যদি তুমি সেম লাইনে কালেক্ট করো তাহলে AFZ মেজারমেন্ট সেটা হবে CH এর মেজারমেন্ট। এখন দেখো যদি বিল্ডিংয়ের হাইট দেখা যাচ্ছে অনেক বেশি, বা এটা তো গেল যদি পাশে প্লেন সারফেস থাকে, পাশে দেখা যাচ্ছে যে আউটসাইডে তুমি ভিজিবল সারফেস আছে, এই জন্য তুমি এই ধরনের মেজারমেন্ট নিতে পারলা। দেখা যাচ্ছে এইদিকে ভিজিবল হবে, ওইখানে আর একটা বিল্ডিং আছে, ঠিক আছে? সেখানে তুমি কোন ধরনের সলিউশন নিবে? দেখো প্রথমে চিন্তা করো চেন লাইনের উপরে যে কোনো দুইটা পয়েন্ট নাও, যে কোনো দুইটা পয়েন্ট নেওয়ার পরে CH একটা লাইন টানো, BC একটা লাইন টানো এইদিকে, এমনি যে কোনো একটা লাইন যে পর্যন্ত ভিজিবল হয়। তারপরে BA কে কানেক্ট করো, BC কে কানেক্ট করো। প্রথম স্টেজ আমি আবার রিপিট করছি। দেখো যে A আর B দুটা চেন লাইনের উপরে পয়েন্ট সিলেক্ট করলাম, এরপরে BA কে কানেক্ট করলাম এবং BC কে কানেক্ট করলাম, ঠিক আছে? এই যে BC এটা অবশ্যই পারপেন্ডিকুলার, ঠিক আছে? এই লাইনের উপরে এটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ABC হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? এরপরে দেখো এমনভাবে আমি AB আর BC কে কনফার্ম করব যেন AB ইকুয়াল টু BC হয়। বোঝা গেছে কিনা? হ্যাঁ, এখন তাহলে C পয়েন্ট পেয়ে যাব আমি। এই AC কানেক্ট করলাম, কানেক্ট করার পরে এক্সটেন্ড করলাম। এখন এক্সটেন্ড করার পরে দেখা যাচ্ছে যে যত দূর ভিজিবল না হয় সেইখানে আমি আর একটা D পয়েন্ট সিলেক্ট করব, ঠিক আছে? D পয়েন্ট সিলেক্ট করার পরে এই D পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। এই যে DG লাইন এটা হচ্ছে AD লাইনের উপর পারপেন্ডিকুলার একটা লাইন, ঠিক আছে? পারপেন্ডিকুলার লাইন ড্র করে সেটাকে এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করে এই যে চেন লাইন এর উপরে আসবে, ঠিক আছে? আবার এইখানে যে কোনো দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম, এমনভাবে সিলেক্ট করব এবং
এই যে ডিএফ লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করব যেন ইজ ইকুয়াল টু ইএফ হয়, ঠিক আছে? তাহলে দেখো ইনডিরেক্টলি এই বি লাইনটা সিতে চলে গেছে, বি পয়েন্টটা, আর ই পয়েন্টটা জিতে চলে গেছে। তুমি দেখো ট্রেনিং করার সময় এ বিটা মেজার করতে পারবা ডিরেক্ট তোমার ট্রেনিং লাইনের উপরে, কিন্তু বিই লাইন যেটা সেটা মেজার করতে পারতেছো না ডিউ টু বিল্ডিং অবস্ট্রাক্টেড। তাহলে তোমাকে এই যে বিই এর যে ইনডিরেক্ট মেজারমেন্ট সেটা নিতে হবে সিজিতে, তারপরে আবার ইএফ তুমি ডিরেক্ট মেজারমেন্ট নিতে পারবা। এই দুটো হচ্ছে সলিউশন। এটা আঁকো আরেকবার। দেখা যাচ্ছে এমন কোনো সাইট হয়তো কারোর জন্য ডিরেক্ট মেজারমেন্ট করে যাবে, কারোর জন্য ডিরেক্ট মেজারমেন্ট করবে না, যাদের করবে না তাদের জন্য ভাগ্য ভালো, তাদের করে তাদেরকে প্রবলেম সলিউশনে যেতে হবে। প্রবলেম যতটা আছে এর বাইরে আর কোনো প্রবলেম তোমার ক্রিয়েট হবে না। আর যেগুলো হবে তার জন্য আমাদের মানে অপটিক্যাল মেজারমেন্ট নিতে হবে, সেটা কখনো অপটিক্যাল মেজারমেন্ট সাপ্লাই দেওয়া হবে। আঁকা শেষ? শেষ, আঁকা শেষ। আমরা বিল্ডিং ইঞ্জিনিয়ারদের একটা ক্রিয়েশন দেখবো জাস্ট ফর ইন্সপাইরেশন। এটা অ্যানিমেটেড করা শেষ, রোটেটিং মোবাইল অনেক সম্ভাবনা আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারবো।